বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিনা মুহাম্মাদি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আজকে আমরা পড়ব গ্যারান্টিজ বা জামানতের শরঈ বিধিবিধান নিয়ে। গ্যারান্টিজ কি, গ্যারান্টি কি? মনে করেন আমি আপনার কাছে গেলাম, আপনাদের কারো কাছে, যে আমার ১ লক্ষ টাকা ঋণ লাগবে। আপনি কি বলবেন? যে ঠিক আছে ভাই, আপনাকে যে আমি ঋণ দিব, কিন্তু পরে যদি আপনি টাকাটা পরিশোধ না করেন, এর জামানত কি, এর গ্যারান্টি কি, এর নিশ্চয়তা কি? অর্থাৎ আমাকে যে আপনি ঋণ দিবেন, এই ঋণের এগেইনস্টে, ঋণের বিপরীতে, এই ঋণটা আমি যদি নিয়ে পালায়া না যাই, এই জন্য একটা সিকিউরিটি বা একটা নিশ্চয়তা আপনি আমার কাছে চাবেন। সেটাকেই বলা হয় জামানত বা গ্যারান্টি। সেটা হতে পারে, আপনি এরকম বলতে পারেন যে আপনি আপনার যে একটা জমি আছে ওখানে, ওইটা আপনি আমার কাছে বন্ধক রাখেন। যদি আপনি ঋণ পরিশোধ না করেন বা আপনি ঋণ নিয়ে পালায়া যান, তাহলে আমি ওই জমি বিক্রি করে টাকা নিয়ে যাব। অথবা আপনি একজন এলাকার বিশ্বস্ত মানুষ থাকে না, বিশ্বস্ত, যে যাকে সবাই বিশ্বাস করে, এরকম কাউকে গ্যারান্টর হিসেবে রেখে যান। যে আপনি যদি পালায়া যান, আপনাকে তো আমি চিনি না, কিন্তু ওই যে বিশ্বস্ত মানুষ, উনাকে তো আমি চিনি। আপনি যদি টাকা পরিশোধ করতে না পারেন, তাহলে উনার কাছ থেকে আমি টাকা আদায় করে নিব। এরকম একজন বিশ্বস্ত মানুষকে আপনি গ্যারান্টর হিসাবে রেখে যান। এটাও হতে পারে। তো এই যে আপনি যে একজনকে ঋণ দিবেন, ঋণের বিপরীতে আপনি যে সিকিউরিটির জন্য, নিশ্চয়তার জন্য একটা বন্ধকি রাখতেছেন বা একজনকে গ্যারান্টর রাখতেছেন, এটাকেই বলা হয় গ্যারান্টি বা জামানত। ঠিক আছে? এখন দেখেন, জামানত বা গ্যারান্টির কিছু সাধারণ নিয়মাবলী আছে। সাধারণত যে কোনো বিনিময়, কেনাবেচা, ঋণী চুক্তি বা যে কোনো জায়গায় যেখানে আসলে এই যে সিকিউরিটিটা প্রয়োজন, এই জায়গাগুলোতে জামানত বা গ্যারান্টি যুক্ত করা সম্পূর্ণ বৈধ। এবং এইটার কারণে মূল যে চুক্তি আছে, ধরেন আপনি একটা ঋণ দিচ্ছেন অথবা আপনাদের একটা ব্যবসায়িক চুক্তি হচ্ছে, ব্যবসায়িক মালামাল একজনের কাছে রাখছেন, সেই জন্য এটা নিয়ে পালায় না যায়, এই জন্য আপনি জামানত রাখলেন এখানে। যে কোনো চুক্তিতেই মূল যে চুক্তিটা আছে, এই চুক্তিতে কিন্তু এই গ্যারান্টি বা জামানতের চুক্তি কোনো নেতিবাচক প্রভাব ফেলবে না। মানে এটা আলাদা, ওইটা আলাদা। ওইটাকে সিকিউর রাখার জন্যই মূলত এই জামানত বা গ্যারান্টি চুক্তি করা হচ্ছে। এবং আপনি একটা লেনদেনের বিপরীতে বা একটা ঋণের বিপরীতে একাধিক জামানত রাখতে পারবেন। যেমন একই সাথে আপনি পার্সোনাল গ্যারান্টি রাখতে পারবেন এবং একটা সম্পত্তিও বন্ধক রাখতে পারবেন। বললেন যে ঠিক আছে, আমি এই ঋণটা দিব, তুমি বিশ্বস্ত কাউকে গ্যারান্টর হিসেবে রেখে যাও, এবং তোমার যে ওই যে জমিটা আছে বা তোমার যে ওই যে স্বর্ণটা আছে, এই জিনিসটা আমার কাছে বন্ধকে রেখে যাও। দুই একাধিক জামানত আমি একটা লেনদেনের বিপরীতে নিতে পারবো। এবার দেখেন, আরেকটা বিষয় বলতেছে এখানে, ট্রাস্ট বা আমানত ভিত্তিক চুক্তি, ফিডুসিয়ারি কন্ট্রাক্ট। ট্রাস্ট বা আমানত ভিত্তিক চুক্তি কোনগুলো? যেমন ধরেন এজেন্সি। এজেন্সিটা এটা বিশ্বাস, ট্রাস্ট মানে হচ্ছে বিশ্বাস বা আমানত। তো বিশ্বাসের ভিত্তিতে কিন্তু আপনি কাউকে এজেন্সি দিচ্ছেন, অথবা আপনি কারোর সাথে মুদারাবা ব্যবসা করছেন, অথবা আপনি কারোর সাথে মুশারাকা ব্যবসা করছেন। এই জিনিসগুলো হচ্ছে ট্রাস্ট বা বিশ্বাসের ভিত্তিতে হয়। এই জায়গাগুলোতে আপনি জামানত রাখতে পারবেন না। কারণ জামানত মানেটা কি? জামানত রাখা হয় অবিশ্বাসের জায়গা থেকে, যখন সন্দেহের জায়গা আসে। কিন্তু এই যে এজেন্সি, আপনি কাউকে এজেন্সি বানাচ্ছেন বা মুদারাবা ব্যবসা করছেন বা মুশারাকা ব্যবসা করছেন, এগুলো তো বিশ্বাসের ভিত্তিতে হয়। আর জামানত হয় অবিশ্বাসের জায়গা থেকে, যেখানে অবিশ্বাস আছে, যেখানে সন্দেহ আছে, ওইখানে জামানত আসে। তো এই জায়গাগুলোতে যেহেতু বিশ্বাসের জায়গা এবং জামানতের বিপরীত, এই জায়গাগুলোতে আপনি জামানত নিতে পারবেন না। জামানত, এই জায়গাগুলোতে জামানত কোন দিক থেকে নিতে পারবেন না, একটু দেখেন বিষয়টা। যেমন ধরেন, যারা পার্টনার আছে বা ম্যানেজার আছে বা এজেন্ট আছে, তাদের কাছ থেকে এই জামানতটা নিতে পারবেন না যে তোমার কাছে আমি এই পণ্যটা দিলাম ব্যবসা করার জন্য, বা তোমার কাছে এই টাকাটা আমি দিলাম ব্যবসায় কাজে লাগানোর জন্য, অথবা তোমার কাছে আমি এই জিনিসটা দিলাম অন্য জায়গায় পৌঁছায় দিয়ে আসার জন্য। মানে এজেন্সি, মোদারাবা, মুশারাকা, এই জায়গাগুলোতে আপনি বলতে পারবেন না যে এই জিনিসগুলো যদি নষ্ট হয়ে যায়, তাহলে তুমি আমাকে দিবা। আপনি এখানে করতেছেন ব্যবসা, মুদারাবা ব্যবসা বা মুশারাকা ব্যবসা। এখানে বিশ্বস্ততার জায়গা থেকে আপনি তাকে বিশ্বাস করেন, এই জন্য আপনি তাকে টাকাটা দিয়েছেন।
এখন আপনি এটা বলতে পারবেন না যে তোমাকে আমি 1 লক্ষ টাকা দিয়েছি ব্যবসার জন্য, কিন্তু এই টাকাটা যদি লস খাই বা কোনো কারণে এটা ক্ষতি হয়ে যায়, তাহলে এই টাকাটা তুমি আমাকে দিবা। এই এই শর্ত রাখা যাবে না, ঠিক আছে? হ্যাঁ, তবে আপনি এই শর্তটা রাখতে পারবেন যে ঠিক আছে, তোমাকে ব্যবসার জন্য আমি টাকা দিয়েছি, এটা তো ট্রাস্ট বা আমানত ভিত্তিক চুক্তি, মুদারা বা মোশারাকা, বা আমি তোমাকে এজেন্সি নিয়োগ করেছি, তো আমি তো তোমার কাছ থেকে ক্ষতিপূরণের বা এই নিশ্চিত মুনাফার গ্যারান্টি নিতে পারবো না, নিবও না আমি, এটা শরীয়ত আমাকে জায়েজ বলে নাই, আমি নিব না। কিন্তু কোনো কারণে, তোমার কোনো অবহেলার কারণে আমার সম্পত্তি যদি নষ্ট হয়, ওইটার দায় দায়িত্ব কে নেবে? শরীয়ত আমাকে বলেছে ওইটার গ্যারান্টি আপনি নিতে পারবেন। কিরকম? ব্যবসা করতে গেলেন, হ্যাঁ, লস খাইছেন, এটার শরীয়ত আপনাকে অনুমতি দেয় নাই আপনি গ্যারান্টি নেবেন, কারণ এটা তো ব্যবসার অংশীদারিত্ব। কিন্তু সে কি করলো, তার অবহেলার কারণে কোনো একটা মাল চুরি হয়ে গেল, কোনো একটা পণ্য নষ্ট হয়ে গেল, অথবা তার কাছে একটা গাড়ি দেওয়া ছিল, আপনার গাড়ি তার কাছে ভাড়া দেওয়া ছিল, সে উড়াধুরা চালায়া মানে পাগলের মতো গাড়ি চালাচ্ছে, যেটা আসলে চালানো উচিত ছিল না, তার কারণে গাড়িটা ক্ষতি হয়ে গেল। তখন আপনি বলবেন, তখন এই জায়গাগুলোতে তাকে বলতে পারবেন যে তুমি যদি এরকম কোনো কাজকর্ম করো যেটাতে তোমার অবহেলার কারণে আমার সম্পত্তির ক্ষতি হয়েছে, এর নিশ্চয়তা আমি চাই, এবং শরীয়ত আমাকে এই জায়গায় অনুমতি দিয়েছে এই জিনিসটুকুর গ্যারান্টি নেওয়ার জন্য। আচ্ছা, তাহলে কি বললাম? দুইটা কথা এখানে বলেছি। প্রথমত, আপনি যে সরাসরি ব্যবসা করতেছেন, মুদারাবা বা মুশারাকা বা হচ্ছে এজেন্সি বানাচ্ছেন, এগুলো হচ্ছে ট্রাস্ট বা আমানত ভিত্তিক চুক্তি। এই জায়গাগুলোতে আপনি কারো কাছ থেকে গ্যারান্টি হিসেবে এগুলা নিতে পারবেন না যে লস হলে তুমি টাকা দিবা, বা নিশ্চিত আমার মুনাফা লাগবে, তোমাকে আমি টাকা দিচ্ছি, আমি 1 বছর পরে এতটুকু মুনাফা নিশ্চয়তা চাই, আমি 20% মুনাফার নিশ্চয়তা চাই, এগুলো গ্যারান্টি হিসেবে নেওয়া যাবে না। তবে আপনি এই গ্যারান্টিটা নিতে পারবেন যে তোমার অবহেলার কারণে বা তোমার অপব্যবহারের কারণে যদি কোনো ক্ষতি হয়ে যায় সম্পত্তির, এইটা অবশ্যই তুমি দায় নিতে হবে, কারণ এটা তোমার কারণে হয়েছে। তুমি যদি অপব্যবহার না করতা, অবহেলা না করতা, এই কাজটা তো হইতো না, এটা তোমার কারণে হয়েছে, এটা তোমার হাতে ছিল, তাহলে এইটার দায়ভার তোমাকে নিতে হবে এবং এইটার গ্যারান্টি আমি চাই, এটা বলা যাবে, এটা চুক্তি করা যাবে, ঠিক আছে? এবং আপনি যখন আহ, আহ, বিভিন্ন ধরনের ব্যবসা বা বিভিন্ন স্কিমগুলো ছাড়া হয় ইসলামী ব্যাংক থেকে, মুশারাকা, মুদারাবা ব্যবসা বা যে কোনো ধরনের পার্টনারশিপ, এগুলো যখন ছাড়া হয় তখন একটা মার্কেটিং করা হয়। এই মার্কেটিংটা ঝুঁকিমুক্ত বা গ্রান্টেড ইনভেস্টমেন্ট হিসেবে করা যাবে না। ঝুঁকিমুক্ত বলতে যে এই ব্যবসায় যদি আপনি ইনভেস্ট করেন, কমপক্ষে 15% প্রফিট হবে, এর বেশিও হইতে পারে, কিন্তু এর নিচে হবে না, এটা আমরা জানি। না, আপনি জানলে হবে না, এই জায়গাতে আপনি ঝুঁকিমুক্ত এবং গ্রান্টেড ইনভেস্টমেন্ট এটা করা যাবে না, এই ধরনের মার্কেটিং, এটা শরীয়তে নিষিদ্ধ। আচ্ছা, তারপর হচ্ছে এজেন্ট এবং গ্রান্টর, এই দুইটার সংমিশ্রণ করা যাবে না, অর্থাৎ একই ব্যক্তি একই সাথে এজেন্টও হতে পারবে না, আবার গ্যারান্টরও হতে পারবে না। কারণ হচ্ছে, যাদের মাঝে কাজ হচ্ছে, ধরেন আপনি আর আরেকজন হচ্ছে এজেন্ট, আপনাদের মাঝে চুক্তি হচ্ছে বা আপনাদের মাঝে কাজ হচ্ছে, ব্যবসায়িক মুশারাকা বা মুদারাবা, এই কাজগুলো হচ্ছে, বা এজেন্সি, তো উপরে কিন্তু পড়ে আসলাম যে এজেন্সি চুক্তিটা হচ্ছে ট্রাস্টের ভিত্তিতে, এইগুলাতে কিন্তু গ্যারান্টি নেওয়া যাবে না, মানে এজেন্ট যে, সে কিন্তু মূলধনের গ্যারান্টি দিতে পারবে না, নিশ্চিত মুনাফার গ্যারান্টি দিতে পারবে না এজেন্ট যে। তো এখানে যদি এজেন্ট এবং গ্যারান্টর একই ব্যক্তি হয়ে যায়, এখন দেখেন এজেন্ট কিন্তু কি বলে, গ্যারান্টর কিন্তু আপনার কাছে যে ঋণটা ছিল, এই ঋণটা আপনি যদি পরিশোধে ব্যর্থ হন, তাহলে এটা গ্যারান্টরের কাছে যাবে। তাহলে এখন যদি গ্যারান্টর আর এজেন্ট একই ব্যক্তি হয়ে যায়, তাহলে তো সে নিজেই নিজের ব্যবসার গ্যারান্টি দিচ্ছে, মূলধনের গ্যারান্টি দিচ্ছে। আরেকটা মাসালা হচ্ছে, আপনি যদি তৃতীয় কোনো ব্যক্তি হয়, ধরেন আপনারা দুইজন ব্যক্তি ব্যবসা করতেছেন, এটা আগেও আরেকদিন ক্লাসে গিয়েছে যে আপনারা দুইজন ব্যবসা করতেছেন বা আমি আর আপনি ব্যবসা করতেছি, এখন এই ব্যবসায় ক্ষতি হইতে পারে। মাসালা হলো, আমি বা আপনি কেউই এখানে গ্যারান্টি দিতে পারবো না, কিন্তু তৃতীয় আরেক ব্যক্তি এসে গ্যারান্টি দিতে পারবে, বলতে পারবে যে তোমরা ব্যবসা চালায়া যাও, তোমাদের ব্যবসায় যদি কোনো ক্ষতি হয়, লস হয়,
ওইটা আমি দিয়ে দিব। তৃতীয় ব্যক্তি এটা করতে পারবে। আপনি এবং আমি যারা পার্টনার বা যারা এজেন্ট, তাদের মাঝে কিন্তু করা যাবে না, তাদের মাঝে কেউ এই গ্যারান্টি দিতে পারবে না। কিন্তু তৃতীয় কোনো ব্যক্তি যদি এসে গ্যারান্টি দেয় তাহলে এটা জায়েজ আছে। তো এখানে দেখেন, এজেন্ট আর গ্যারান্টর যদি একই ব্যক্তি হয়ে যায় তাহলে তো তৃতীয় ব্যক্তি না, আপনার এবং আমার মাঝেই একজন গ্যারান্টি দিচ্ছি, তাহলে এটা জায়েজ নাই। ঠিক আছে? আচ্ছা, তারপরে দেখেন ইজারা বা লিজ চুক্তির ক্ষেত্রে আমানত। ইজারা বা লিজ, ইজারা তো হচ্ছে ভাড়া দেওয়া, বাসা ভাড়া দিয়েছেন। লিজ হচ্ছে অনেকটা ভাড়ার মতোই, যেমন 100 বছরের জন্য ভাড়া দেওয়া, অনেক লম্বা সময়ের জন্য, 90 বছরের জন্য ভাড়া দেওয়া হয়, 50 বছরের জন্য ভাড়া দেওয়া, ওইটাকে বলা হয় লিজ চুক্তি। এখন দেখেন, যিনি লিজ দেন মানে সম্পত্তির যে মূল মালিক, উনি হচ্ছে লেজর, ওনাকে বলা হয় লেজর, যে উনি লিজ দিয়েছেন। আর যিনি নিয়েছেন ওনাকে বলা হয় লিজি। লিজর হচ্ছে সম্পত্তির মালিক, উনার সম্পত্তিটা লিজির কাছে, যিনি লিজ নিয়েছেন তার কাছে সম্পত্তিটা একটা আমানত। তাহলে দেখেন, ওই যে উপরে যে কথাটা বলে আসলাম, যে ট্রাস্টের ভিত্তিতে যদি কোনো চুক্তি হয় তাহলে ওই জায়গাতে কিন্তু গ্যারান্টি নেওয়া যাবে না। তাহলে এখানে লিজর কিন্তু লিজিকে তার সম্পত্তিটা আমানত হিসাবে দিচ্ছে, লিজ দিচ্ছে, ভাড়া দিচ্ছে, এটা লিজির কাছে আমানত হিসাবে থাকবে। এখন লিজর এসে মানে সম্পত্তির মূল মালিক যিনি ভাড়া দিয়েছেন, উনি এসে বলতে পারবে না যে এই সম্পত্তির যদি কোনো ক্ষতি হয় তাহলে এইটার দায় তোমার, মানে যিনি ভাড়া নিয়েছেন, যিনি লিজ নিয়েছেন ওনার, এটা উনি বলতে পারবে না, এই গ্যারান্টিটা উনি চাইতে পারবে না। কারণ এখানে মূল মালিক এখনো মালিকানা কার? লিজরের কাছে। লিজের কাছে কিন্তু মালিকানা যায় নাই। তো লিজের কাছে যেহেতু মালিকানা যায় নাই, তাহলে ওনার কাছ থেকে এর ক্ষতিপূরণও নেওয়া যাবে না, ক্ষতিপূরণ দিবে হচ্ছে মূল মালিক। এবং এইটার রক্ষণাবেক্ষণের জন্য যদি কোনো মেনটেনেন্স, মেজর মেনটেনেন্স, যেমন ধরেন একটা বাড়ি তার কারোর কাছে লিজ দিয়েছেন, এখন ওই বাড়ির এক পাশের দেওয়াল ভেঙে গেছে, থাকতে থাকতে বৃষ্টিতে টিন ফুটা হয়ে গেছে বা বড় ধরনের একটা ক্ষতি হয়েছে, এইটা কে ঠিক করে দিবে? এটা লিজর, যিনি সম্পত্তির মালিক, উনি ঠিক করে দিবেন, কারণ ওনার সম্পদ এটা। লিজি তো হচ্ছে আমানত রক্ষা করতেছে, থাকতেছে, ভাড়া দিতেছে, তাহলে মূল যে মালিক উনি এটা ঠিক করে দিবে। এবং এগুলোর জন্য যদি কোনো ইন্স্যুরেন্স করা হয়, ইন্স্যুরেন্স বলতে যে বাড়িটা যদি ক্ষতিগ্রস্ত হয় আগামী 50 বছরে, তাহলে ইন্স্যুরেন্স এটা ঠিক করে দিবে। ইসলামিক ইন্স্যুরেন্স আছে, তাকাফুল আছে, ওগুলো ঠিক করে দিবে। তো এরকম যদি কোনো ইন্স্যুরেন্স নেয় তাহলে ইন্স্যুরেন্সের খরচটাও বহন করবে যিনি লিজর, মানে যিনি সম্পত্তির মূল মালিক। যিনি ভাড়া নিয়েছেন ওনার উপর এটা বর্তাবে না। তবে তবে যদি ওই যে আগের কথাটাই, তবে এই ক্ষেত্রে যদি লিজি, যিনি ভাড়া নিয়েছেন, উনার কোনো অপব্যবহার বা অবহেলার কারণে যদি কোনো ক্ষতি হয়, ওইটার দায়ভার সে নিজে নিতে হবে, এই ধরনের গ্যারান্টি নেওয়া যাবে। লিজর বলতে পারেন যে তোমার কারণে যদি কোনো ক্ষতি হয়, যেমন ধরেন ওই যে সিএনজি ভাড়া দেয় না, সিএনজি ভাড়া দেয় তাই না, ধরেন সিএনজি মালিক যিনি উনি হচ্ছে লিজর, সিএনজি যাকে ভাড়া দিয়েছে উনি হচ্ছে লিজি। তো এখন মনে করেন লিজির কোনো কারণ নাই, লিজি সিএনজি চালাইতেছে স্বাভাবিকভাবে, চালাইতে চালাইতে কোনো একটা ক্ষতি হয়েছে বা পুরাতন হয়ে গেছে, গ্যাসটা লিক হয়ে গেছে, কোনো কিছু হয়ে গেছে, এটা ঠিক করবে কে? লিজর ঠিক করে দিবে। কেন? কারণ মালিক হচ্ছে লিজর, আর যিনি চালাচ্ছেন সিএনজি উনি তো ভাড়া নিয়েছে, উনি তো আমানত, আমানত ওনার কাছে এটা। হ্যাঁ, তবে সিএনজি চালক উড়াদুরা গাড়ি চালাইতেছে, উড়াদুরা গাড়ি চালাইতে যে সিএনজির ক্ষতি করে ফেললো, আরেকটা বাসের সাথে ধাক্কা দিয়ে ফেললো। তো এরকম কাজ যদি করে, লিজর গ্যারান্টি নিতে পারবে যে তুমি যদি এরকম কাজ করো তাহলে এটার দায় দায়িত্ব তোমার, এটা তুমি ঠিক করে দিবা, এটা জায়েজ আছে। কারণ এটা তো হয়েছে কার কারণে? লিজের নিজের কারণে হয়েছে, এটা কোনো প্রাকৃতিক কারণে হয় নাই, এটা কোনো স্বাভাবিক কারণে হয় নাই। যদি স্বাভাবিক কারণে হইতো তাহলে লিজর এটা দিয়ে দিত, স্বাভাবিক কারণে হয় নাই, এটা হয়েছে লিজির কারণে, উনি উড়াদুরা চালানোর কারণেই এই ক্ষতিটা হয়েছে, এই জন্য এটার ক্ষয়ক্ষতি সে বহন করবে। ঠিক আছে? আচ্ছা, তারপর আসছি দলিলকরণ বা সাক্ষ্যদান, ডকুমেন্টেশন অ্যান্ড এটেস্টেশন। এটেস্টেশন মানে হচ্ছে এই যে চুক্তিগুলো হচ্ছে, এই চুক্তিগুলো তো লিখিত থাকবে, দলিল আকারে থাকবে, তাই না? এই সকল চুক্তি দলিল আকারে রাখার, লিখিত আকারে রাখার জন্য
ইসলামী শরিয়া থেকে বলা হয়েছে। তাহলে সবগুলো প্রমাণ হিসাবে লিখিত থাকবে এবং এখানে কোনো ধরনের এই যে দলিল করতে যে জাল করে দলিল বা লুকিয়ে ফেলে বা ধ্বংস করে, এগুলো সম্পূর্ণ ধোঁকাবাজি করা সম্পূর্ণ হারাম, এটা আমরা জানি। এবং এটার জন্য যদি কোনো সাক্ষ্য প্রয়োজন হয় যে হ্যাঁ আমি দেখেছি তারা দলিল করেছে বা আমি দেখেছি সে এটা ভাড়া নিয়েছে, এই ধরনের সাক্ষ্য যদি প্রয়োজন হয়, কেউ যদি দেখে থাকে, তাহলে তার জন্য সাক্ষ্য দেওয়া এটা উত্তম এবং কিছু কিছু জায়গায় এটা আবশ্যক। আর মিথ্যা সাক্ষী তো দেওয়া যাবেই না, এটা কবিরা গুনাহ। আর নিষিদ্ধ কাজ যেমন সুদী ঋণ যদি হয়ে থাকে, তাহলে ওখানে সাক্ষ্য দেওয়া যাবে না, ওইখানে সে জড়িত থাকা যাবে না। আচ্ছা, কারো কোনো প্রশ্ন আছে? আচ্ছা, এবার দেখেন তাহলে আমরা কি পড়লাম? আমরা মোটা দাগে 4টা বিষয় পড়েছি। প্রথমত আমরা দেখলাম যে হ্যাঁ, জামানত বা গ্যারান্টি এটা বৈধ। একটা চুক্তির বিপরীতে একাধিক জামানত নেওয়া যায় এবং মূল যে চুক্তি এটা আলাদা, জামানত চুক্তি আলাদা, দুইটা দুই জিনিস। দ্বিতীয়ত আমরা পড়লাম যে ট্রাস্ট বা আমানত ভিত্তিক যে চুক্তি আছে, যেমন এজেন্সি, মুদারাবা, মুশারাকা, এই ধরনের চুক্তির ক্ষেত্রে গ্যারান্টি বা জামানত নেওয়া যায় না। তারপর আমরা দেখলাম যে ইজারা বা লিজ চুক্তির ক্ষেত্রে ইজারা লিজ চুক্তি এটাও একটা ট্রাস্ট ভিত্তিক চুক্তি। তো এই সকল ক্ষেত্রে গ্যারান্টি বা জামানত নেওয়া যায় না। তবে হ্যাঁ, নেওয়া যায় কোন জায়গায়? যদি যাকে দেওয়া হয়েছে, আমানতটা যার কাছে আছে, তার অপব্যবহার বা অবহেলার কারণে যদি কোনো ক্ষতি হয়, সেই ক্ষতিপূরণ কভার করার জন্য গ্যারান্টির শর্ত রাখা যাবে, এটা জায়েজ আছে। সর্বশেষ আমরা পড়লাম যে যত লেনদেন হবে এগুলো লিখিত আকারে থাকবে এবং এগুলো সাক্ষ্য দেওয়ার প্রয়োজন হলে এখানে সাক্ষীও দিতে হবে এবং এখানে যদি সুদী ঋণ যদি জড়িত থাকে তাহলে ওই জায়গাতে জড়িত হওয়া যাবে না। আচ্ছা, এবার দেখেন ব্যক্তিগত জামানত বা পার্সোনাল গ্যারান্টর, পার্সোনাল গ্যারান্টিস। ব্যক্তিগত জামানত বা পার্সোনাল গ্যারান্টিস হচ্ছে ওই যে আপনি আপনার পরিবর্তে অন্য কাউকে রেখে গেছেন, যে আমার কাছে আমি যদি টাকা দিতে ব্যর্থ হই তাহলে তুমি তার কাছ থেকে নিবা, তাকে যেয়ে ধরবা, আমাদের এলাকার অমুক চেয়ারম্যান আছে তাকে যেয়ে তুমি ধরবা। তো এইটা হচ্ছে ব্যক্তিগত জামানত বা হচ্ছে পার্সোনাল জামানত, ঠিক আছে? এবং এখানেও কোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান বকেয়া ঋণ সুরক্ষিত রাখার জন্য এক বা একাধিক জামিনদার বা গ্যারান্টর শর্ত রাখতে পারে, এটা সম্পূর্ণ বৈধ। এখন এই যে জামানত যে নেওয়া হচ্ছে এটা আবার দুই ধরনের, একটা হচ্ছে রাইট অফ রিকোর্স, আরেকটা হচ্ছে নন রিকোর্স। রাইট অফ রিকোর্স কি? রাইট অফ রিকোর্স হচ্ছে মূল যে দেনাদার আছে, দেনাদার মানে যিনি ঋণ নিয়েছেন, মূল দেনাদারের অনুরোধ বা সম্মতিতে দেওয়া হয় এই জামানতটি। যেমন আমি যদি কাউকে ঋণ দিই, বা ব্যাংক যদি কাউকে ঋণ দেয়, তাকে বলবে যে তুমি একজন, তোমার পক্ষ থেকে জামিনদার নিয়ে আসো বা গ্যারান্টর নিয়ে আসো, যে তোমাকে যদি আমি খুঁজে না পাই তাহলে তাকে যেন ধরতে পারি। আচ্ছা, তো ওই যে দেনাদার যিনি আছেন উনি যে একজনকে নিয়ে আসবে ওনার পরিচিত, অথবা ব্যাংক থেকে কাউকে ঠিক করে দিবে ওনার অনুরোধে, দেনাদারের অনুরোধে বা দেনাদারের সম্মতিতে। এখানে মূল কথাটা হচ্ছে মোটা দাগে যে যাকে জামিনদার রাখা হচ্ছে তাকে দেনাদারের অনুরোধে, দেনাদারের পক্ষ থেকে তার সম্মতিতে মূলত তাকে রাইট অফ রিকোর্স দিয়ে এই জামিনদারটা রাখা হচ্ছে। মানে রাইট অফ রিকোর্স বলতে জামিনদার যদি ধরেন দেনাদার যদি টাকা পরিশোধ করতে ব্যর্থ হয়, তাহলে ব্যাংক কি করবে? জামিনদারের কাছ থেকে টাকাটা নিয়ে নেবে। তো জামিনদার টাকাটা পরিশোধ করে দিল, দেওয়ার পরে এই জামিনদার যে দেনাদারেরকে আবার ধরবে যে তোমার টাকা আমি পরিশোধ করে দিয়েছি, এবার এই টাকা তুমি আমাকে পরিশোধ করো। এবং এই টাকা পরিশোধ করার জন্য সে আদালতে যেতে পারবে এবং সে পূর্ণ আইনি অধিকার রাখে। এই আইনি অধিকারটা যে তাকে দেওয়া হয়েছে এটাই বলা হচ্ছে রাইট অফ রিকোর্স, ঠিক আছে? এটা একটা প্রকার। আর আরেকটা হচ্ছে রাইট অফ রিকোর্স ছাড়া, নন রিকোর্স বা ভলান্টারি, স্বেচ্ছামূলক জামানত। তৃতীয় একজন পক্ষ সম্পূর্ণ স্বেচ্ছায় এসে বলল ঠিক আছে তাকে আমি চিনি, আমার এলাকার ছোট ভাই, তাকে তুমি ঋণ দিতে পারো, আমি এটার জামিন হইলাম। তো এখানে কিন্তু দেনাদার আমাকে বলে নাই যে আপনি আমার জামিন হন, আমি নিজে থেকে স্বেচ্ছায় তার কাছে জামিন হয়েছি। তো ব্যাংক যদি টাকা দিতে ব্যর্থ হয়, দেনাদার আমার কাছ থেকে এসে নেবে। এবং আমি এখানে কি ভলান্টারি বা নন রিকোর্স, আমাকে রিকোর্সের যে রাইট আছে ওইটা দেওয়া হয় নাই,
অর্থাৎ আমি যে পরবর্তীতে আইনি কোনো অধিকার আমার নাই যে আমি আদালতে যেয়ে এটার জন্য বিচার চাবো, এই অধিকারটা আমাকে দেওয়া হয় নাই। অর্থাৎ আমি যদি তার সাথে কথা বলে তা তার সাথে কথা বলে যে কোনোভাবে যদি নিতে পারি ওকে, আর যদি নিতে না পারি আমি এটার জন্য আদালতে যাইতে পারবো না, আমাকে রাইট অফ রিকোর্স দেওয়া হয় নাই, নন রিকোর্স, এটা ভলান্টারি, স্বেচ্ছামূলক জামানত। ঠিক আছে, এই হচ্ছে দুই প্রকার, দুইটাই জায়েজ আছে। তবে এখানে একটা বিষয় আছে, যদি কোনো প্রতিষ্ঠান যদি এরকম স্বেচ্ছামূলক জামানতদার হইতে চায়, কোনো প্রতিষ্ঠান, একক ব্যক্তি না, তাহলে ওই প্রতিষ্ঠানের যে শেয়ার হোল্ডার আছে বা বিনিয়োগকারী আছে তাদের পূর্ব অনুমতি ছাড়া এমন স্বেচ্ছামূলক জামিনদার হতে পারবে না। যদি হইতে চায় তাহলে শেয়ার হোল্ডারদের অনুমতি লাগবে। আচ্ছা, এখন আবার দেখেন মেয়াদ ও সর্বোচ্চ সীমা। ব্যক্তিগত বা পার্সোনাল গ্যারান্টিসের ক্ষেত্রে মেয়াদ এবং গ্যারান্টির সর্বোচ্চ টাকার অঙ্ক নির্ধারণ করা বৈধ। যেমন ধরেন একজন ব্যাংকের কাছ থেকে 10 লক্ষ টাকা ঋণ নিয়েছে 3 বছরের জন্য, এবং আপনাকে, যিনি দেনাদার আছে, তার পক্ষ থেকে জামিনদার বানানো হয়েছে। আপনি এখন বলতে পারবেন যে 3 বছর আর হচ্ছে 10 লক্ষ টাকা, এটা আমার পক্ষে সম্ভব না, আমি সর্বোচ্চ 1 বছরের জন্য জামিনদার হতে পারবো, এবং 10 লক্ষ না 3 লক্ষ টাকার উপর আমি জামিনদার হতে পারবো, বাকি 7 লক্ষ টাকার উপর আমি জামিনদার হতে পারবো না। এই কথাটা আপনি বলতে পারবেন, বা এই সীমাটা আপনি নির্ধারণ করা আপনার কাছে, আপনার উপর জায়েজ আছে। আপনার কাছে আছে 3 লক্ষ টাকার ক্যাপাবিলিটি, বা আপনি 3 লক্ষ টাকা পরিশোধ করতে সক্ষম, তাহলে আপনি সর্বোচ্চ 3 লক্ষ টাকা আপনার কাছ থেকে আদায় করতে পারবে, এর বেশি আপনার কাছ থেকে চাইতে পারবে না। আবার 1 বছর পর্যন্ত, এর পরের বাকি 2 বছরের জামানত আপনার কাছে না, ওইটার জন্য আরেকজনকে ঠিক করবে। তো এরকম ভাবে শর্ত দিয়ে নির্দিষ্ট মেয়াদ বা গ্যারান্টির সর্বোচ্চ যে টাকার অঙ্ক আছে এটা নির্ধারণ করা, এটা বৈধ আছে। এখন তাহলে কি করবে দেনাদার? দেনাদার বাকি 2 বছরের জন্য আরেকজনকে নিয়ে আসবে, আর বাকি 7 লক্ষ টাকার জন্য ওই আরেকজনের সাথেই কথা বলবে। আপনাকে 3 লক্ষ টাকা, ব্যাংক কিন্তু আপনাকে 3 লক্ষ টাকার উপরে এবং 1 বছর পরে আপনাকে ধরতে পারবে না, যা করতে হবে এর ভিতরেই করতে হবে। আচ্ছা, এবার দেখেন শর্তযুক্ত ও ভবিষ্যৎ জামানত। শর্তযুক্ত বলতে কিরকম এবং ভবিষ্যৎ জামানত কিরকম? আচ্ছা, একটা কল রিসিভ করি, হ্যাঁ। আচ্ছা, আমরা কোথায় ছিলাম? তাহলে শর্তযুক্ত ভবিষ্যৎ জামানত, যেমন আপনি ধরেন দুইজন ব্যবসা করতেছে, বা আপনার এক ফ্রেন্ড ইসলামী ব্যাংকের সাথে ব্যবসা করতেছে বা লেনদেন করতেছে, রেগুলার লেনদেন করে। এই লেনদেনে আপনি বলতে পারেন যে, আচ্ছা ধরেন একটা লেনদেন হবে আগামী 1 মাস পরে বা আগামী 1 বছর পরে, এটার জন্য আপনি জামিনদার হইতে পারেন যে আগামী 1 মাস পরে ধরেন একটা বাড়ি বেচা কেনা হবে। এই বাড়ি বেচা কেনা হওয়ার যে ডিলটা আছে, শুধুমাত্র এই ডিলে আগামী 1 মাস পরে আমি জামিনদার হব, কারণ লেনদেনটা আগামী 1 মাস পরে। এই জিনিসটা করা জায়েজ আছে। এবং এই ক্ষেত্রে যদি এই বাড়িটা বেচা কেনা না হয়, 1 মাস পরে না হয়, যদি আরো পরে যে হয়, তাহলে এই যে জামানতের যে বিষয়টা আছে এটা বাতিল হয়ে যাবে। কারণ এই জামানতের বিষয়টা নির্দিষ্ট একটা শর্তের সাথে যুক্ত ছিল এবং ভবিষ্যতের একটা জামানত। অর্থাৎ এই যে বাড়ি বিক্রির যে বিষয়টা আছে এইটার সাথেই আমার জামানতটা নির্ধারিত। এখন বাড়ি বিক্রি, এবং এটাও বলতে পারেন যে এই যে সাভারে, যে ঢাকার এই এলাকায় একটা বাড়ি বিক্রি হবে, এইটার জন্য জামানতদার আমি, কিন্তু যদি যে খুলনাতে বাড়ি বিক্রি করো ওইটার জামানতদার কিন্তু আমি না, এটা বলা জায়েজ আছে, এটা করা জায়েজ আছে এই ধরনের চুক্তি। আচ্ছা, তারপর বলা হচ্ছে যে জামিনদার হওয়ার বিনিময়ে কোনো ধরনের পারিশ্রমিক, ফি বা কমিশন এগুলো নেওয়া যাবে না, এটা আমরা উপরে পড়ে আসছি। জামিনদার হওয়ার জন্য কোনো ধরনের ফি, কমিশন এগুলো নেওয়া যাবে না। তবে জামিনদার থাকার কারণে প্রকৃতপক্ষে যে খরচ হয়, ধরেন জামিনদার হওয়ার জন্য আপনি যে বাড়ি বিক্রি হচ্ছে বা জায়গা বিক্রি হচ্ছে ওইখানে আপনি যাইতে হবে, যাওয়া আসার যে ভাড়া খরচ আছে, বা যে কোনো দাপ্তরিক খরচ বা একটা ডকুমেন্ট করতে হলে যে খরচ আছে, অ্যাকচুয়াল যে কস্ট আছে, অ্যাকচুয়াল যে এক্সপেন্সটা আছে, ওইটা দাবি করা যাবে, ওইটা জায়েজ আছে। ঠিক আছে। আচ্ছা, এবার দেখেন আরেকটা চমৎকার জিনিস, অজ্ঞাত ও ভবিষ্যৎ ঋণ। এটাও অনেকটা ওই যে উপরের যেটা আছে ওইটার মতোই। যেমন হচ্ছে ধরেন দুজন ব্যক্তি ব্যবসা করছে, তো ব্যবসার ক্ষেত্রে কি করে,
আজকে মালামাল আনছে, আগামীকাল মালামাল আনছে, মানে একজন হচ্ছে পাইকারি আর একজন হচ্ছে খুচরা আনে। তো খুচরা যিনি, উনি পাইকারি বিক্রেতার কাছ থেকে মালামাল নিয়ে আসে 10 দিন, 15 দিন, 20 দিন, 1 মাস, 2 মাস এরকম পরে পরেই নিয়ে আসে। তো দেখেন 1 মাস পরে কত টাকার প্রোডাক্ট আনবে ওটা কিন্তু অজ্ঞাত, এটা জানা নাই। 1 বছর পরে কত টাকার প্রোডাক্ট আনবে ওটা অজ্ঞাত, এটা জানা নাই। তো এরকম সিচুয়েশনও কিন্তু জামিনদার হতে পারবে। বলা যাবে যে যখনই লেনদেন করো বা যখনই ও প্রোডাক্ট চায় তোমার কাছে, পাইকারি বিক্রেতাকে আপনি বলতে পারবেন যে যখনই, এটা আমার এলাকার ছোট ভাই, যখনই প্রোডাক্ট চায় দিয়ে দে, ও টাকা দিয়ে দিবে, না দিলে আমাকে ধইরো। তো যখন যত টাকার এই প্রোডাক্ট, ওটা অজ্ঞাত, এটা জানা নাই, ভবিষ্যৎ ঋণ। তো ওই জায়গাতে আপনি বলতে পারবেন যে হ্যাঁ ঠিক আছে, এটা আমাকে ধরতে পারবা। আচ্ছা, তারপরে দেখেন আরেকটা হচ্ছে দিমান আদ-দারক। মনে করেন আপনি একটা গাড়ি কিনবেন, তো গাড়ি বিক্রেতা যিনি আছে উনি উনি যে গাড়িটা বিক্রি করছেন ওই গাড়ির মালিক আসলেই উনি কিনা এটা আপনি জানেন না, বা গাড়িতে আসলেই কোনো সমস্যা আছে কিনা ওইটা আপনি জানেন না। তো এই ক্ষেত্রে আপনি তাকে বলতে পারেন যে ভাই তুমি যে আমার কাছে গাড়ি বিক্রি করবা, এইটার মালিক আসলেই তুমি কিনা এটা তো আমি জানি না, এটার জন্য তুমি একজন জামিনদার নিয়ে আসো। তখন এলাকার চেয়ারম্যান বা এলাকার একজন গণ্যমান্য লোককে উনি নিয়ে আসলো যে আমি গাড়িটা বিক্রি করছি, তো এই গাড়ির মালিক আমি, উনি এটার জন্য জামিনদার চাচ্ছে। তখন ওই এলাকার গণ্যমান্য লোকটা এই গ্যারান্টি দিতে পারে যে ঠিক আছে, এই এই গাড়ির মালিক উনি, এটা আমি জানি, বা এটাতে যদি কোনো সমস্যা হয় তাহলে তুমি আমার কাছ থেকে এটার যে টাকাটা আছে ওটা নিয়ে যাবা। তাহলে এই ধরনের জামিনদার হওয়া যায় যাচ্ছে, এটাকে বলে দিমান আদ-দারক। মানে হচ্ছে বিক্রেতা যে পণ্যটি বিক্রি করছে এটার আসল মালিক উনি কিনা, বা এই এই ক্ষেত্রে যদি কোনো ক্ষতিপূরণ হয় এটার জন্য তৃতীয় পক্ষ এসে এখানে গ্যারান্টি দিতে পারবে, এবং এটাকে বলা হয় দিমান আদ-দারক বা ব্যবসায়িক ভুল স্থাপনের জামানত। আচ্ছা, এবার দেখেন এই যে পার্সোনাল যে গ্যারান্টি আছে বা ব্যক্তিগত জামানত আছে, এটার কার্যকারিতা এবং দায়মুক্তির নিয়ম, কখন দায়মুক্ত হয়ে যাবে, এই বিষয়গুলো নিয়ে এখন কথা বলা হবে। আচ্ছা, পাওনাদারের যে অধিকার আছে, তার যে ঋণের টাকাটা আছে, এটা দেনাদার অথবা জামিনদার উভয়ের যে কোনো একজনের কাছ থেকে দাবি করার পূর্ণ অধিকার রাখে। উভয়ের যে কোনো একজন যদি এটা পরিশোধ করে দেয় তাহলে সে দায়মুক্তি হয়ে যাবে, ঋণ গ্রহীতা দায়মুক্ত হয়ে যাবে। এই ক্ষেত্রে যিনি জামিনদার উনি বলতে পারে, এই কথাটা আমাদের আগেও গেছে, যে জামিনদার, ঋণের জামিনদার উনি বলতে পারে যে হ্যাঁ আমি জামিনদার হইলাম, আমি গ্যারান্টর হইলাম, কিন্তু টাকাটা, পাওনা টাকাটা তুমি আগে যে দেনাদারের কাছে চাইবা, দেনাদার যদি ব্যর্থ হয় তাহলে এসে আমার কাছে চাইবা, তুমি দেনাদারের কাছে না যে সরাসরি আমার কাছে এসে আমাকে ডিস্টার্ব করতে পারবা না, এই ধরনের শর্ত দেওয়া জায়েজ আছে। ঠিক আছে, এখন এই যে পাওনাদার যদি মূল দেনাদারকে ঋণ থেকে মুক্ত করে দেন, যে বললো ঠিক আছে তোমার, তুমি তো, তোমার কাছে তো আমি 1,000 টাকা পাইতাম, তো অল্প টাকা, তোমার কষ্ট হইতেছে, তোমার দেওয়ার দরকার নেই, আমি তোমাকে ঋণ থেকে মুক্ত করে দিলাম, তাহলে জামিনদারও স্বয়ংক্রিয়ভাবে এটা দায়মুক্ত হয়ে যাবে। কিন্তু পাওনাদার যদি কেবল, মনে করেন অনেক সময় বলতে পারে যে ঠিক আছে আমি তো এই টাকাটা পাই, তোমাকে জামিন রাখা হয়েছে, তুমি এটার জন্য পেরেশানিতে আছো, তোমাকে আমি মুক্ত করে দিলাম, তুমি আর এখানে জামিনদার হওয়া লাগবে না। তাহলে জামিনদার মুক্ত হয়ে যাবে, কিন্তু মূল যে দেনাদার আছে উনি মুক্ত হবে না, ওনাকে ঋণ পরিশোধ করতেই হবে, হয়তো বা আরো কিছু সময় বাড়ায় দিতে পারে। ঠিক আছে, আরেকটা বিষয় আছে, মনে করেন একজন আরেকজনের কাছ থেকে ঋণ নিয়েছে 1 লক্ষ টাকা, এখন একজন তৃতীয় পক্ষ জামিনদার আছে, জামিনদার যে পাওনাদারের কাছে কথা বললো বা নেগোসিয়েশন করলো বা বুঝায় বললো বা ফ্রেন্ড, যে 1 লাখ টাকা কষ্ট হয়ে যাচ্ছে বা অনেক দিন হয়েছে, তুমি এক কাজ করো, তুমি 90,000 টাকা নাও। তো এখানে পাওনাদার রাজি হয়ে গেল যে ঠিক আছে অনেক দিন হয়েছে, গরিব মানুষ কষ্ট হইতেছে, 90,000 টাকা দিলে হয়ে যাবে, বাকি 10,000 আমি মাফ করে দিলাম, জায়েজ আছে। তো 90,000 টাকা কে দিল? জামিনদার দিয়ে দিল। জামিনদার দেওয়ার পরে জামিনদার এখন এসে দেনাদারের কাছে বলতেছে যে তোমার পাওনা আমি তো পরিশোধ করে দিয়েছি, এবার তুমি আমাকে 1 লক্ষ টাকাই দাও। পরিশোধ করছে কত? 90,000 টাকা। 10,000 টাকা ছাড় দিয়ে দিয়েছে, পাওনাদার যিনি উনি ছাড় দিয়ে দিয়েছে,
কিন্তু জামিনদার এসে দেনাদারকে বলতেছে, তুমি আমাকে যে 1 লক্ষ টাকার জামিন নিয়েছিলাম ওইটার পুরো টাকা আমাকে দাও। আমি কত দিছি এটা আমার ব্যাপার, আমি কিভাবে পাওনাদারকে ম্যানেজ করেছি এটা আমার ব্যাপার, এটা জায়েজ নেই। যেই টাকাটা পরিশোধ করা হয়েছে শুধুমাত্র ওই টাকাটাই দেনাদারের কাছ থেকে আদায় করতে পারবে, এর বেশি আদায় করতে পারবে না। ওই যে যে ছাড় বা কমায় দেওয়া হয়েছে, ওই কমায় দেওয়াটা নিজের পকেটে রেখে দিবে না, এটা জায়েজ নেই। ঠিক আছে? এখন আরেকটা বিষয় দেখেন, আরেকটা মাসালা। 1 লক্ষ টাকা ঋণ ছিল, জামিনদার কি করলো, তার সাথে কথা বললো পাওনাদারের সাথে, যে 1 লক্ষ টাকা তো ঋণ আছে, আমার কাছে এখন টাকা নাই, কিন্তু আমার কাছে স্বর্ণ আছে, তুমি এই স্বর্ণটা নিয়ে যাও, এখানে 1 লক্ষ টাকার স্বর্ণ আছে, বা 1,02,000 টাকার স্বর্ণ আছে, বা একটু কম বেশি আছে, তুমি নিয়ে যাও। তুমি আমার এই জিনিসটা নিয়ে গেলেই, বা অন্য একটা জিনিস হইতে পারে যে আমার অমুক জায়গায় একটা জমি আছে, তুমি ওই জমিটা নিয়ে যাও, বা আমার 50 কেজি চালের বস্তা আছে, তুমি ওইটা নিয়ে যাও। মানে যেই টাকায় ঋণ নেওয়া হয়েছিল ওইটার বিপরীতে অন্য কিছু দিয়ে যদি ঋণ পরিশোধ করে, এটাও জায়েজ আছে। তবে ধরেন ঋণ পরিশোধ করতে যে একটু কম বেশি হইতে পারে। ধরেন 10 লক্ষ টাকা ঋণ ছিল, জমি দিয়ে পরিশোধ করছে, জমির দামটা হয়তো বা 10,20,000 টাকা, কিছু বেশি, কিন্তু জমি দিয়ে পরিশোধ করে তারা রাজি হয়ে গেছে। এখন জমির দাম হচ্ছে 10,20,000 টাকা, ঋণ ছিল 10 লক্ষ টাকা। জামিনদার যে দেনাদারের কাছ থেকে 10 লক্ষ টাকা পরিশোধ নিতে পারবে, 10,20,000 নিতে পারবে না। অর্থাৎ এই যে যে ঋণ ছিল বা যেই বস্তু দিয়ে পরিশোধ করা হয়েছে, দুইটার ভিতরে যেটার বাজার মূল্য কম ওইটা দেনাদার থেকে নিয়ে নিতে হবে। ধরেন 10 লক্ষ টাকার ঋণ 9,80,000 টাকার একটা বস্তুর মাধ্যমে পরিশোধ করা হয়েছে, তাহলে জামিনদার দেনাদারের কাছ থেকে 9,80,000 টাকা নিবে, 10 লক্ষ টাকা পুরা নিতে পারবে না। কেন? কারণ একটা ছাড় দেওয়া হয়েছে, এই ছাড়টা হচ্ছে দেনাদারের পাওনা, তাকে দিয়ে দিতে হবে। কিন্তু যদি 10,20,000 টাকার একটা জিনিস দিয়ে ঋণ পরিশোধ করে, অতিরিক্ত 20,000 টাকা এটা জামিনদারের নিজের পকেট থেকে যাবে, এটা দেনাদারের কাছ থেকে নিতে পারবে না। কেন? দেনাদার বলবে তোমাকে দিতে বলছে কে, তুমি এটা বিক্রি করে 10 লক্ষ টাকায় দিতা, অতিরিক্ত যেটা ওইটা তো আমার ঋণ ছিল না, আমি ওটার দায় নিব না, এই জন্য এটা জায়েজ নাই। দুইটা বস্তুর যেটা কম ওইটা দেনাদারের কাছ থেকে আদায় করে নিতে পারবে। ঠিক আছে? আচ্ছা, এখন বলা হচ্ছে পৃথক চুক্তি, অর্থাৎ জামানত সম্পূর্ণ একটা পৃথক চুক্তি। এটা মূল যে লোন আছে, ঋণ আছে, ক্রেডিট চুক্তি আছে, বা ব্যবসায়িক চুক্তি আছে, আমানত চুক্তি আছে, ওইটার সাথেও করা যায় একসাথে, ওইটার আগেও করা যায়, ওইটার পরেও করা যায়, তবে এটা আলাদা একটা চুক্তি। আচ্ছা, এখানে আরেকটা বিষয় বলা হচ্ছে, মুদ্রার হারের গ্যারান্টি নিষিদ্ধ। মুদারাবা, মুশারাকা বা ইনভেস্টমেন্ট এজেন্সি পরিচালনাকারী কোনো প্রতিষ্ঠান যদি লেনদেন করে বা লেনদেন হয় তাদের সাথে, মুদ্রা বিনিময় হার, কারেন্সি এক্সচেঞ্জ রেট, এটার গ্যারান্টি দিতে পারবে না। ওই যে এটা আমরা আগেও পড়েছি যে এটা বলতে পারবে না যে আমরা আজকে লেনদেন করতেছি, তুমি আগামী 1 মাস পরে তো আমাকে টাকাটা দিবা, আজকের যে রেট আছে এই রেটে টাকাটা পরিশোধ করবে, এটা জায়েজ নেই। যেই দিন পরিশোধ করা হবে ওই দিনের যে রেট আছে ওই রেট অনুযায়ী টাকা পরিশোধ করতে হবে। আগে থেকে এই যে মুদ্রা হারের যে গ্যারান্টি এটা দেওয়া যাবে না। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা পড়লাম এতক্ষণ পার্সোনাল গ্যারান্টি বা ব্যক্তিগত জামানত যেগুলো আছে, এটা দুই ধরনের ছিল, রাইট অফ রিকোর্স, আর একটা হচ্ছে নন রিকোর্স, রিকোর্স ছাড়া যেটা, অর্থাৎ আদালতে পূর্ণ আইনি অধিকার রাখে, আরেকটা হচ্ছে আদালতে পূর্ণ আইনি অধিকার রাখে না। এখন আসতেছে বন্ধক বা রেহেন। বন্ধক বা রেহেন, মর্গেজ, অর্থাৎ ঋণের বিপরীতে কোনো বন্ধকি বস্তু বন্ধক রাখা হয় বা এমনভাবে আটকে রাখা হয় যে ঋণ গ্রহীতা সময় মতো যদি টাকাটা পরিশোধ করতে না পারে, তাহলে ওই সম্পদ বা তার বাজার মূল্য দিয়ে মূলত ঋণের যে বকেয়া আছে ওইটা উসুল করা যায়। এবার দেখেন, এই যে জামানত, জামানত নিয়ে যে আমরা কথা বলতেছি, এটার উদ্দেশ্য অর্জনের বিশেষ কিছু ক্ষেত্র নিয়ে আলোচনা করব। বিশেষ কিছু মাসালা আছে, যেমন ঋণ খেলাপি হলে বা কিস্তি খেলাপি হলে, একটা জিনিস কিস্তিতে কিনা হয়েছে, মোবাইল কিনা হয়েছে, বা হচ্ছে টিভি, ফ্রিজ, বা যে কোনো বড় কিছু কিনা হয়েছে, যে প্রতি মাসের 4 তারিখে
এত 10 লক্ষ টাকার পণ্য প্রতি মাসের 4 তারিখে 10,000 টাকা করে পরিশোধ করতে হবে। এখন 4 তারিখ আসছে, এই মাসের কিস্তিটা দিতে পারতেছে না, তাহলে গ্রাহক যদি এক বা একাধিক কিস্তি যদি সময় মতো দিতে ব্যর্থ হয়, তাহলে পুরো কিস্তি, সকল কিস্তি একসাথে পরিশোধযোগ্য হয়ে যাবে। এখন এই যে সকল কিস্তি, সে তো একটা কিস্তি দিতে পারতেছে না, সকল কিস্তি কিভাবে পরিশোধযোগ্য হলে লাভ কি? এটাই হচ্ছে এই যে জামানত, এই জামানতের উদ্দেশ্য অর্জন এখান থেকে হয়। জামানতটা থাকার কারণে এই কাজটা করা সম্ভব। জামিনদার যে আছে তার কাছে যে বলতে পারবে সে এক বা একাধিক কিস্তি দিতে পারে নাই, এবং আমাদের চুক্তি শর্ত ছিল যে এক বা একাধিক কিস্তি যদি বাদ যায়, তাহলে সকল কিস্তি অবিলম্বে একসাথে পরিশোধযোগ্য হয়ে যাবে বা ডিউ হয়ে যাবে। তখন সে বলবে তুমি এখন পুরো টাকা আমার পরিশোধ করে দাও, অথবা বন্ধকি বস্তু যদি থাকে ওটা বিক্রি করে সে পুরো টাকাটা নিয়ে যাবে। হ্যাঁ, তবে বলা হচ্ছে যে একটু ব্যতিক্রম আছে। ব্যতিক্রমটা হচ্ছে যদি কিস্তি দিতে না পারার কারণটি কোনো অনাকাঙ্ক্ষিত মহামারী হয় বা প্রাকৃতিক দুর্যোগ হয়, মানে বড় ধরনের কোনো কিছু, বা রাষ্ট্রীয় কোনো জরুরি অবস্থার কারণে যদি এই কিস্তিটা দিতে দেরি হয়, তাহলে এই যে যেই শর্তটা আছে এটা তার উপর চাপায় দেওয়া যাবে না। চাপায় দিলে এটা জুলুম হয়ে যাবে, এটা করা যাবে না। আরেকটা কথা বলা হচ্ছে যে গ্রাহককে প্রথমে একটা রিমাইন্ডার নোটিশ দিতে হবে যে তোমার, আমাদের সাথে তো চুক্তি ছিল যে একটা বা দুইটা কিস্তি পরিশোধে তুমি সময় মতো দিতে ব্যর্থ হলে সকল চুক্তি একসাথে ডিউ হয়ে যাবে। তো তোমার কিন্তু এই সিচুয়েশনটা চলে আসছে, তো তোমাকে আগামী এতটুকু সময় দিলাম, এই 1 সপ্তাহ বা 2 সপ্তাহ সময় দিলাম, এর ভিতরে এটা অ্যাডজাস্টমেন্ট করো। যদি না পারো তাহলে কিন্তু আমরা আমাদের যে আইন অনুযায়ী আমরা ব্যবস্থা নিতে বাধ্য হব, ঠিক আছে? এটা বলতে পারবেন। তারপর আরেকটা জিনিস দেখেন, বাকিতে কেনা বেচায় মূল্য না দিলে চুক্তি বাতিলের অধিকার। কোনো কিছু বেচা কেনা হয়েছে, এই শর্ত রাখা যায় যে আমি তোমাকে এই জিনিসটা বিক্রি করলাম, তুমি যদি টাকা দিতে না পারো 1 মাস পরে, বা তুমি যদি কোনো কিস্তি দিতে বিলম্ব করো 1 মাস পরে, আমি তোমার কাছে এটা রাখবো না, তোমার টাকা দেওয়ার দরকার নেই, আমার পণ্য আমি নিয়ে আসবো। এটা চাই যাচ্ছে, ঠিক আছে? এবার আমরা দেখব জামানতের কিছু সমসাময়িক বা আধুনিক কিছু প্রয়োগ, যেগুলো বর্তমান সময়ে এই জামানতের জন্য হয়ে থাকে, বিশেষ করে ব্যাংক ব্যাংক সেক্টরগুলোতে বা ইসলামিক আর্থিক প্রতিষ্ঠানগুলোতে হয়ে থাকে। এইগুলো নিয়ে আমরা একটু আলোচনা করব, ঠিক আছে? আচ্ছা, 1 নাম্বার দেখেন, গ্যারান্টি পত্র বা লেটার্স অফ গ্যারান্টি। লেটার্স অফ গ্যারান্টি এটা কি মনে করেন? এটার উদাহরণটা হচ্ছে, মনে করেন একটা এলাকায় বা একটা ইউনিয়ন পরিষদে একটা আহ, রাস্তা বানানো হবে, রাস্তা মেরামত করা হবে। এটা বিশাল একটা প্রজেক্ট, সরকারি একটা প্রজেক্ট। তো একটা কোম্পানিকে সরকার এই কাজটা দিচ্ছে। এখন সরকার বা হচ্ছে ইউনিয়ন পরিষদ থেকে এই কাজটা দেওয়া হচ্ছে, ধরেন ইউনিয়ন পরিষদ থেকে এই কাজটা দেওয়া হচ্ছে। এখন ইউনিয়ন পরিষদ ওই কোম্পানিকে বলল, তোমার যে ব্যাংক আছে, তোমার তো কোম্পানি, তোমার ব্যাংক আছে, কোনো একটা ব্যাংকের সাথে লেনদেন আছে, ওই ব্যাংকের কাছ থেকে গ্যারান্টি পত্র নিয়ে আসো বা লেটার অফ গ্যারান্টি নিয়ে আসো, একটা গ্যারান্টি লেটার নিয়ে আসো ওই ব্যাংকের কাছ থেকে। তো সে, ওই কোম্পানি, যেই কোম্পানিটি এই রাস্তাটা বানাবে, রাস্তা মেরামতের যে কাজটা পাচ্ছে, রাস্তা বানানোর কাজটা পাচ্ছে, সে যে তার ব্যাংকের সাথে কথা বলবে, ব্যাংকে বলবে যে আমরা এই ডিলটা পাইছি, তো আমার এখন একটা গ্যারান্টি পত্র বা লেটার অফ গ্যারান্টি লাগবে। ইউনিয়ন পরিষদ থেকে বলা হলো, তুমি যদি আমার 20 লক্ষ টাকা নিয়ে চলে যাও, তাহলে আমি তো তোমাকে পাবো না, তোমাকে আমি চিনি না। তুমি তোমার ব্যাংকে যাও, ব্যাংকের কাছ থেকে একটা গ্যারান্টি পত্র নিয়ে আসো। এখন ব্যাংক বা যে কোনো আর্থিক প্রতিষ্ঠান ওই গ্রাহকের পক্ষে পাওনাদারকে, মানে ইউনিয়ন পরিষদকে একটা লিখিত অঙ্গীকারনামা দিবে। এই লিখিত অঙ্গীকারনামা, এটাকেই বলা হয় গ্যারান্টি পত্র বা লেটার অফ গ্যারান্টি। এখানে কি লেখা থাকবে? এখানে লেখা থাকবে যে ইউনিয়ন পরিষদের প্রতি লেখা থাকবে যে আপনি টেনশন করেন না, ওই কোম্পানি ভালো, ওনাকে কাজ দেন, উনি যদি চলে যায়, উনি যদি পালায় যায়, তাহলে এর দায়ভার আমাদের, এই 20 লক্ষ টাকা আমরা আপনাকে পরিশোধ করে দেব। ব্যাংক থেকেই নিশ্চয়তা নিয়ে আসে। এই যে নিশ্চয়তা আনলো, এই যে একটা আহ, কি বলে, আপনার একটা চুক্তি, লিখিত অঙ্গীকারনামা নিয়ে আসলো, এটাকেই বলা হয় গ্যারান্টি পত্র বা লেটার অফ গ্যারান্টি। এবং এই যে গ্যারান্টি পত্রটা এখানে যে ইস্যু করলো ব্যাংক থেকে, এটার জন্য কোনো ধরনের পারিশ্রমিক, ফি বা মুনাফা নেওয়া শরীয়তে বৈধ নাই। কারণ, কেন বৈধ নাই? কারণ এটা ব্যাংক কি করে, ধরেন একটা ডিল হয়েছে 20 লক্ষ টাকার, এই রাস্তাটা তৈরি করা হবে। এখন ব্যাংক করে
এই 20 লক্ষ টাকার একটা পার্সেন্টেজ আকারে ফি ধরে। তারপরে আপনার মনে করেন যদি 10 লক্ষ টাকা হয় ওইটার একটা পার্সেন্টেজ আকারে ধরে। তাহলে এই জিনিসটা এটা সরাসরি একটা সুদ সাদৃশ্য। এখানে শুধুমাত্র অতটুকু খরচই নেওয়া যাবে যেটা অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স বা যেটাকে অ্যাকচুয়াল এক্সপেন্স বলতে পারি, মানে যেটা আসলে অফিসিয়াল বা প্রশাসনিক যে খরচ আছে ডকুমেন্ট তৈরি করতে বা এই যে যাতায়াতের বা এই যে পুরো টোটাল প্রসেসিংয়ের যে খরচটা আছে, অ্যাকচুয়াল যে খরচটা, শুধুমাত্র ওই খরচটাই এখান থেকে নেওয়া যাবে। এর অতিরিক্ত কোনো মুনাফা বা পারিশ্রমিক বা কোনো ফি এক্সট্রা নেওয়া যাবে না, এটা জায়েজ নেই। তারপর বলা হচ্ছে সুদী ব্যাংক থেকে যদি লোন আনা হয় বা শরিয়া বিরোধী কোনো ব্যবসায়িক চুক্তি করতে চায় তাহলে গ্যারান্টিপত্র দেওয়া সম্পূর্ণ নিষিদ্ধ। এটা ইসলামী আর্থিক প্রতিষ্ঠান এটা দিবে না সুদী ব্যাংকের সাথে যদি লেনদেন হয়। আচ্ছা, তারপরে বলা হচ্ছে ডকুমেন্টারি ক্রেডিট। ডকুমেন্টারি ক্রেডিটটা হলো এটাও ওই যে অনেকটা আপনার লেটার্স অফ গ্যারান্টির মতো, কিন্তু এটা একটু ডিফারেন্ট হলো এটা আপনার এটাকে এলসিও বলে, যে যারা এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস যারা করে তাদের মূলত এটা দরকার হয় ডকুমেন্টারি ক্রেডিট। ধরেন বা বাংলাদেশ থেকে একজন আহ, ব্যবসায়ী আছে, সে মিশর থেকে মালটা নেয়, ঠিক আছে, মালটা মিশর থেকে নেয়, মিশর থেকে এক্সপোর্ট করে বাংলাদেশে ইম্পোর্ট করে। তো বাংলাদেশের যিনি উনি হচ্ছে ইম্পোর্টার, মিশরের যিনি উনি হচ্ছে এক্সপোর্টার। মিশরের একটা কোম্পানি, বাংলাদেশের একটা কোম্পানি। এখন বাংলাদেশের কোম্পানি বলতেছে মিশরের কোম্পানি তোমাকে তো আমি চিনি না, আমি টাকা দিয়ে দিলাম, তুমি যদি মাল না দাও তাহলে কি হবে? মিশরের যে কোম্পানি উনি বলতেছে যে আমি তোমাকে মালটা দিয়ে দিলাম কিন্তু তুমি আমাকে টাকা দিলা না, তখন কি হবে? তখন দুই পক্ষ বলল চলো আমরা ব্যাংকের কাছে যাই। মিশরের কোম্পানি মিশরের ব্যাংকের কাছে যাবে, বাংলাদেশের কোম্পানি বাংলাদেশের ব্যাংকের সাথে যাবে, দুই ব্যাংকের মাধ্যমে একটা চুক্তি হবে। বাংলাদেশের ব্যাংক মিশরের যে ব্যাংক আছে তার মাধ্যমে মিশরের যে ব্যবসায়ী আছে তাকে একটা প্রতিশ্রুতি দিবে যে হ্যাঁ তুমি যদি পণ্য পাঠাও, ওই পণ্যের যে ডকুমেন্ট আছে মাল খালাস করা বা জাহাজে ওঠানোর যে ডকুমেন্টগুলো আছে এগুলো যদি তোমার ব্যাংকে সাবমিট করো, তোমার ব্যাংক থেকে যদি আমি পাই, তাহলে আমার এখান থেকে আমি টাকাটা দিয়ে দিব। তো এই ধরনের একটা ডকুমেন্টারি একটা ক্রেডিট করা হয় যে এত টাকার এলসি 20 লক্ষ টাকা বা 10 লক্ষ টাকা। তো এই ধরনের চুক্তিকে ডকুমেন্টারি ক্রেডিট বলা হয়, ঠিক আছে। তো তখন ওই যে এটা ওই যে জামিন হইলো তাই না, ব্যাংক বাংলাদেশের ব্যাংক জামিন হইলো বাংলাদেশের যে ব্যবসায়ী ইম্পোর্টার তার পক্ষ থেকে, আর মিশরের যে ব্যাংক উনি জামিন হইলো মিশরের যে ব্যবসায়ী আছে ওনার পক্ষ থেকে। পরবর্তী কোন ঝামেলা যদি হয় এই ব্যাংক আরেক ব্যাংকের কাছে দায়বদ্ধ থাকবে। আচ্ছা, তারপর হচ্ছে দেখেন চেক বা প্রমিসরি নোটের ব্যবহার। চেক চেক তো আপনারা চিনেন তাই না? প্রমিসরি নোটটাও অনেকটা চেকের মতো, এটা একটা অঙ্গীকারপত্র বা লিখিত একটা অঙ্গীকারপত্র। তো এই যে দেখেন গ্রাহক যদি ঋণ নিয়ে থাকে সময় মতো যদি কিস্তি পরিশোধ করতে না পারে তাহলে বলা হয় যে এই যে আমি একটা চেক লিখে দিলাম, আমার ঋণ পরিশোধের ডেট হচ্ছে আগামী মাসের 5 তারিখ। এই 5 তারিখে যদি আমি ঋণ পরিশোধ করতে ব্যর্থ হই তাহলে আমি যে চেক দিলাম এই 5 তারিখে তুমি এখান থেকে টাকা কেটে নিয়ে যেতে পারবা। এটা জায়েজ আছে। চেক বা প্রমিসরি নোট দুইটার একই কাজ, এটা নেওয়া জায়েজ আছে। যদি টাকা পরিশোধ করে দেয় তাহলে চেকগুলো বাতিল হয়ে যাবে, চেকগুলো ফেরত দিতে বাধ্য থাকবে। ব্যাংকের সাথে এটা লেনদেন হইতে পারে, ঠিক আছে। তবে এখানে ব্যাংকের সাথে বা ব্যাংকের কাছ থেকে এই ধরনের লিখিত প্রতিশ্রুতি নেওয়ার অধিকার রাখে যে এখানে শুধুমাত্র আমার যে ঋণটা আছে ঋণটাই পরিশোধ করা হবে, এর অতিরিক্ত কোনো অর্থ দেওয়া যাবে না, শুধুমাত্র আসল যে বকেয়া আছে ওইটাই দেওয়া যাবে, ঠিক আছে। তারপরে দেখেন আরেকটা উদাহরণ হচ্ছে সন্দেহজনক। আচ্ছা, সন্দেহজনক বা খেলাপি ঋণের বীমা ইন্স্যুরেন্স এটা বৈধ আছে, অর্থাৎ ঋণের টাকা সুরক্ষিত রাখার জন্য জামানত হিসাবে কোনো ইসলামিক ইন্স্যুরেন্স বা তাকাফুল এগুলো গ্রহণ করা শরীয়তসম্মত। তবে সাধারণ যে বাণিজ্যিক বীমা আছে কনভেনশনাল যে ইন্স্যুরেন্স আছে ওইটা জায়েজ নেই, ওইটা ব্যবহার করা অনুমোদিত না, ঠিক আছে। আচ্ছা, তারপরে দেখেন আরেকটা ব্যবহার হচ্ছে নগদ জমা ফ্রিজ বা অবরুদ্ধ করা। মানে ব্যাংকের কাছ থেকে আপনি ঋণ নিয়েছেন বা বাড়ি কিনেছেন বা কিছু একটা কিনেছেন যেটার সাথে ঋণের সম্পৃক্ততা আছে, আপনার ওই ব্যাংকে ইনভেস্টমেন্ট অ্যাকাউন্ট আছে। ব্যাংক আপনার কাছ থেকে এই চুক্তি করতে পারে যে যতদিন পর্যন্ত টাকা পরিশোধ করতে না পারবা
তোমার যে ইনভেস্টমেন্ট অ্যাকাউন্ট, এখানে ইনভেস্টমেন্ট দুইটা অ্যাকাউন্ট কিন্তু, তাই না? কারেন্ট অ্যাকাউন্ট আর ইনভেস্টমেন্ট অ্যাকাউন্ট। আপনি ইনভেস্টমেন্ট অ্যাকাউন্ট থেকে টাকা ফ্রিজ করতে পারবেন, কিন্তু কারেন্ট অ্যাকাউন্ট থেকে করতে পারবেন না। কেন পারবেন না বলতেছি। তো ইনভেস্টমেন্ট অ্যাকাউন্টে যদি টাকা থাকে, ব্যাংক বলতে পারবে যে তোমার এই টাকাটা ফ্রিজ করে রাখলাম, তুমি টাকা পরিশোধ করবা, এটা আস্তে আস্তে ছেড়ে দিব। এটা করা যায় যাচ্ছে। তবে ইনভেস্টমেন্ট অ্যাকাউন্ট তো এটা ব্যবসায় থাকবে, তাই না? তো ওই ব্যবসায়িক অ্যাকাউন্ট যেহেতু, এখানে প্রফিট আসতে থাকবে, ওই প্রফিটটা অবশ্যই যার অ্যাকাউন্ট সে পাইতে থাকবে, এটাতে কোনো বাধা ধরা নাই। কিন্তু এই টাকাটা ফ্রিজ করা থাকবে, এই টাকাটা উত্তোলন করা যাবে না। চাইলেই সে যে উত্তোলন করতে পারবে না, উত্তোলন করতে পারবে যদি সে ঋণটা পরিশোধ করে দেয়। কিন্তু কারেন্ট অ্যাকাউন্ট ফ্রিজ করা যাবে না। হ্যাঁ, কারেন্ট অ্যাকাউন্ট ফ্রিজ করা যাবে কখন? যদি গ্রাহক স্বেচ্ছায় সম্মতি দেয়। গ্রাহক যদি বলে যে হ্যাঁ, তুমি আমার কারেন্ট অ্যাকাউন্টে টাকা আছে, ওইটা তুমি ফ্রিজ করে রেখে দাও, তোমার যেহেতু একটা সিকিউরিটি দরকার, এটা গ্রাহক যদি স্বেচ্ছায় বলে, তাহলে এটা জায়েজ আছে। কিন্তু ব্যাংক জোর করে চাপাইতে পারবে না। কেন চাপাইতে পারবে না? কারণ কারেন্ট অ্যাকাউন্টের টাকাটা গ্রাহকের, এটা গ্রাহক আমানত রাখছে ব্যাংকে, এবং এই হিসাবে আমানত রাখছে, যে কোনো সময় এটা দিতে বাধ্য থাকবে। এই জন্য এটা ফ্রিজ করা যাবে না। কিন্তু ইনভেস্টমেন্ট অ্যাকাউন্টটা ভিন্ন, এটা তো আমানত নয়, এটা ইনভেস্ট করা হয়েছে। ঠিক আছে? তো এই যে ইনভেস্ট যেটা করা হয়েছে, ওইটা তো ব্যাংকের কাছে আছে। আর কারেন্ট অ্যাকাউন্ট যেটা আমানত, এটার মালিককে গ্রাহক। তো গ্রাহকের যে পাওয়ারটা, পুরো শক্তিটা গ্রাহকের কাছে আছে, ক্ষমতাটা গ্রাহকের কাছে আছে। এই জন্য ব্যাংক চাপাইতে পারবে না। তবে গ্রাহক যদি স্বেচ্ছায় বলে, তাহলে এটাও ফ্রিজ করতে পারবে সিকিউরিটি মানি হিসাবে। আচ্ছা, আরেকটা উদাহরণ দেওয়া হয়েছে এখানে, ইস্যুকৃত শেয়ারের সাবস্ক্রিপশন আন্ডাররাইট করা। এটা অনেকে হয়তো বুঝবেন, অনেকে হয়তো বুঝবেন না, তারপরও বলি। অনেক সময় বাংলাদেশে বিভিন্ন বা বাংলাদেশের শেয়ার বাজারে বিভিন্ন কোম্পানির শেয়ার নতুন করে ছাড়া হয়। তো এখানে ওই কোম্পানিকে ব্যাংক প্রতিশ্রুতি দিতে পারে যে তোমার শেয়ারগুলো বিক্রি করা শুরু করো, যদি বিক্রি না হয় সবগুলো শেয়ার, বাকি শেয়ারগুলো আমি কিনে নিব। এই প্রতিশ্রুতি বা এই আন্ডাররাইট, এটা ব্যাংক থেকে দিতে পারে, এক ধরনের গ্যারান্টি বা জামিনের মতো। এটা দিতে পারে, এটা জায়েজ আছে। তবে এখানে লক্ষ্য রাখতে হবে যে এই কাজটার বিনিময়ে অতিরিক্ত কোনো মুনাফা বা টাকা নেওয়া যাবে না, অতিরিক্ত কোনো পারিশ্রমিক বা ফি নেওয়া যাবে না। যেই মূল্যে শেয়ারগুলো আছে, ওই মূল্যেই শেয়ারগুলো কিনে নিতে হবে। আচ্ছা, তারপর দেখেন টেন্ডার বা দরপত্রের জামানত। টেন্ডার মানে হচ্ছে ব্যবসা। বিভিন্ন, দেখেন না, সরকার থেকে বিভিন্ন ধরনের টেন্ডার ছাড়া হয়, যে অমুক ব্রিজটা বানানো হবে। তো তারা ঘোষণা করে যে কে এটা বানাবে। তো যারা যারা বানাইতে চায়, যে কোম্পানিগুলো, তারা ওখানে অ্যাপ্লিকেশন সাবমিট করে, বা ওই রাস্তাটা বানাবে বা ওই শহরটা মেরামত করতে হবে, বড় ধরনের সরকারি যে প্রজেক্টগুলো আছে, টেন্ডার। তো এই টেন্ডারের অংশ হিসাবে দুইটা জামানত নিতে পারে এখানে, প্রাথমিক নগদ জামানত আর একটা হচ্ছে চূড়ান্ত নগদ জামানত। প্রাথমিক কোনটা? যখন ঘোষণা দেওয়া হলো যে এই ব্রিজটা পদ্মা সেতু মেরামত করা হবে, ঠিক আছে, পদ্মা সেতু বানানো হবে, বা এরকম আরেকটা ব্রিজ বানানো হবে, তবে যারা অ্যাপ্লাই করবে 2 লক্ষ টাকা প্রাথমিক জামানত সহ অ্যাপ্লাই করতে হবে। কেন? না হলে তো সবাই এসে অ্যাপ্লাই করে দিবে, যার যে আসলে ইচ্ছা নাই সেও এসে অ্যাপ্লাই করে দিবে। তো আউল ফাউল লোক যেন না আসে, এই জন্য যারা সিরিয়াস তাদের আসার জন্যই 2 লক্ষ টাকা করে প্রাথমিক জামানত নেওয়া হবে। এটা কিসের জন্য? অ্যাপ্লিকেশন জমা দেওয়ার জন্য, এটা জামানত। অ্যাপ্লিকেশন নেওয়া শেষ, সরকার একজনকে বাছাই করবে, বাকিদের টাকা বা সবার টাকাই বাছাই করার পরে সবার টাকা ফেরত দিয়ে দিবে। কারণ এটা ছিল শুধুমাত্র এই যে অ্যাপ্লিকেশনের জন্য। এখন বাছাই করা শেষ, এখন একজনকে, একটা কোম্পানিকে বাছাই করা হয়েছে, ওই কোম্পানির সাথে এবার চূড়ান্ত নগদ জামানত নিতে পারে। কিভাবে? কোম্পানিকে বলতে পারে তুমি তো এই কাজটা করবে, এটা অনেক বড় কাজ, পদ্মা সেতু, অনেক কোটি কোটি টাকা লাগবে, তো তুমি তো পালায়ও যেতে পারো, অর্ধেক করে চলেও যেতে পারো, এটার জন্য এত কোটি টাকা জামানত হিসেবে তুমি রাখতে হবে। পদ্মা সেতুর কাজ শেষ হবে, তুমি এই টাকাটা নিয়ে যাবা, এটা চাওয়া যাচ্ছে। তবে এই যে জামানতটা এখানে নেওয়া হলো, এটা কিন্তু আমানতের ভিত্তিতে, ট্রাস্ট হিসেবে। একে আর্বন হিসেবে দেখা যাবে না। আর্বন কি? অ্যাডভান্স, বাড়ি ভাড়া অ্যাডভান্স দেয় না, যে 10,000 টাকা ভাড়া, 2,000 টাকা অ্যাডভান্স দিয়ে গেলাম, আমি আগামী মাস থেকে উঠবো। যদি আগামী মাস থেকে না উঠে, অ্যাডভান্সটা বাতিল হয়ে যায়, অ্যাডভান্সটা যে বাড়ির মালিক সে নিয়ে যায়। তো এটা হচ্ছে আর্বন, মানে
সময় মতো যদি চুক্তিটা করতে ব্যর্থ হয় তাহলে ওই টাকাটা আর ফেরত দেওয়া হয় না, এটা আর কিন্তু এই যে এই জায়গাটা এটা জামানত, এটা ট্রাস্ট, আমানত হিসাবে জামানত, এটা ফেরত দিতে বাধ্য যে কোনো পরিস্থিতি হোক। তবে হ্যাঁ, কোনো কারণে টেন্ডার প্রক্রিয়া যদি কোনো ক্ষতি হয় কারো কারণে, অ্যাকচুয়াল ফাইন্যান্সিয়াল ড্যামেজ যদি হয়, তাহলে ওই ক্ষতির অংশটুকু জামানতের টাকা থেকে নেওয়া যাবে, বাকি টাকা তাকে ফেরত দিয়ে দিবে। এবং এই যে জামানতের টাকা, এটা তো অনেক টাকা, কোটি কোটি টাকা, লাখ লাখ টাকা, তাই না? এই জামানতের টাকাটা যার সাথে চুক্তি করা হচ্ছে, যে দিয়েছে গ্রাহক, উনার অনুমতিতে বিনিয়োগ করা যাবে। যে তোমার টাকা তো আমার কাছে পড়ে আছে, আমি এটা বিনিয়োগ করি, হ্যাঁ বিনিয়োগ করা যাবে। বিনিয়োগ করলে যে প্রফিট আসবে এটা তার অ্যাকাউন্টে জমা হতে থাকবে, বা লস হলে এখানে লস হতে থাকবে, তবে অনুমতি সাপেক্ষে এটা করা যাবে। আচ্ছা, তারপর দেখেন হামিশ জিদ্দিয়া বা সিকিউরিটি ডিপোজিট যেটাকে বলা হয়, এটাকে আরবিতে বলা হয় হামিশ জিদ্দিয়া বা সিকিউরিটি ডিপোজিট। এটা মূলত গ্রাহকের একতরফা একটা বাইন্ডিং প্রমিস বা বাধ্যতামূলক প্রতিশ্রুতি। আমরা জানি যে এক পক্ষ থেকে বাধ্যতামূলক প্রতিশ্রুতি জায়েজ আছে, দুই পক্ষ থেকে জায়েজ নেই, এক পক্ষ থেকে জায়েজ আছে। যেমন ধরেন কোনো মুরাবাহা বা অন্য কোনো লেনদেনে গ্রাহকের কাছ থেকে একটা সিকিউরিটি ডিপোজিট, যেমন বলা গ্রাহকের সাথে কথা হলো যে গ্রাহক এসে বলল যে তুমি আমাকে একটা মোবাইল কিনে দাও, ব্যাংক বলল আমি মোবাইলটা কিনে দিব, আমি তো আরেক জায়গা থেকে আনবো, তবে তুমি আমার কাছ থেকে নিতে হবে, এই প্রতিশ্রুতি তুমি আমাকে দিতে হবে। এবং কারণ তুমি যদি পরবর্তীতে আমার কাছ থেকে না নাও তাহলে আমি তো ক্ষতিগ্রস্ত হবো, তোমার জন্যই তো আমি আরেক জায়গা থেকে নিয়ে আসলাম, তাই না? এবং এইটার জন্য একটা সিকিউরিটি ডিপোজিট করা যাবে, যেমন 10,000 টাকা মোবাইল, 1,000 টাকা তুমি আগে অ্যাডভান্স করে যাও, আমি আইনা তোমাকে দিয়ে দিব, এটা জায়েজ আছে। এক পক্ষ থেকে বাইন্ডিং প্রতিশ্রুতি, বাইন্ডিং মানে বাধ্যতামূলক। তবে এই যে 1,000 টাকা যে নেওয়া হলো, এটা কিন্তু আরবন না, এটা জামানত, আমানত, ঠিক আছে? অর্থাৎ যদি পরবর্তীতে এই গ্রাহক মোবাইলটা না নেয় তাহলে এই 1,000 টাকা ফেরত দিয়ে দিতে বাধ্য থাকবে। বলতে পারবে না যে তুমি তো নেও নাই, তোমার সাথে চুক্তি ছিল, তাই এই 1,000 টাকা তুমি আর পাইবা না, এটা আমি নিয়ে যাব, এটা বলা যাবে না, এটা জায়েজ নেই। তবে হ্যাঁ, এই গ্রাহক না নেওয়ার কারণে এই মোবাইলটা তো তৃতীয় কারো কাছে বেচে দিতে হবে। তো বিক্রি করলে ওখানে দেখা গেল যে 10,000 টাকার মোবাইল সে 9,500 টাকা বিক্রি করতে হয়েছে, 500 টাকা তার অ্যাকচুয়াল লস লস হয়েছে। তাহলে এই 500 টাকা ওই হামিশ জিত দিয়ে যে 1,000 টাকা আছে ওইখান থেকে সে কেটে রাখতে পারবে। এটা কোন 500? মোবাইল কিনছে 10,000 টাকা দিয়ে, বিক্রি করছে তৃতীয় পক্ষের কাছে 9,500 দিয়ে, 500 টাকা অ্যাকচুয়াল লস হয়েছে কার কারণে? এই গ্রাহকের কারণে, যিনি বলছিল আমি নিব, এটা নেওয়া যায় যাচ্ছে। এখন ব্যাংক এটা বলতে পারবে না যে 10,000 টাকাতে মোবাইল কিনছি, তোমার কাছে তো বিক্রি করার কথা ছিল 11,000 টাকা, মানে 1,000 টাকা প্রফিট, এখন বিক্রি করছি 9,500, তুমি আমাকে 1,500 টাকা দিবা, এটা বলা জায়েজ নাই, এটা জায়েজ নাই। কারণ ওই যে প্রফিটটা এখানে ধর্তব্য না, অ্যাকচুয়াল যে কস্টটা আছে, কারণ এটা তো আমানত, তাই না? তো অ্যাকচুয়াল যে কস্টটা আছে, এই যে 500 টাকা যে অ্যাকচুয়াল ক্ষতি হয়েছে, এইটুকু টাকা নেওয়া জায়েজ আছে, ঠিক আছে? তারপরে দেখেন বকেয়া আদায়ের অগ্রাধিকার বা অনুসরণের অধিকার। বকেয়া আদায়ের ক্ষেত্রে ধরেন কোনো একটা, আচ্ছা, ধরেন কোনো একটা কোম্পানি দেউলিয়া হয়ে গেছে, দেউলিয়া হয়ে যাওয়ার পরে কিছু কিছু জিনিস আছে, দেউলিয়া হয়ে যাওয়ার পরে কাজ কি? কেউ আসবে এসে, সরকার পক্ষ বা কেউ আসবে এসে তার যা সম্পত্তি বর্তমানে আছে বিক্রি করে দিবে, বিক্রি করে এই টাকাগুলো পরিশোধ করে দিবে। এখন বিক্রি করার পূর্বে এক একজন এসে বলল আমার কাছ থেকে তো ওই ফ্রিজটা কিনেছে, ওই ফ্রিজটা তো এই যে এখনো দেখতেছি, তো আমাকে তো এখনো টাকা দেয় নাই। তো দৃশ্যমান কোনো নির্দিষ্ট বস্তু যদি থেকে থাকে তাহলে সে এটার দাবি সবার প্রথমে করতে পারবে যে আমার এই পণ্য, এটা আমাকে দিয়ে দাও, আমার টাকার দরকার নেই, এই পণ্য আমি নিয়ে যাব। কোন নির্দিষ্ট বস্তু এখনো যদি থেকে যায়, ট্রানজিবল আইটেম বা নির্দিষ্ট বাস্তব যদি কিছু মূল্য পরিশোধ করা না হয়ে থাকে, তাহলে ওই জিনিসটা সে নিয়ে যেতে পারবে, এটা জায়েজ যাচ্ছে। আচ্ছা, তারপর দেখেন আরেকটা বিষয়, বন্ধকি সম্পত্তির সুরক্ষায় আইনি ব্যবস্থা। এটা একটু উদাহরণ দিয়ে বলি তাহলে বুঝবেন ভালো করে। মনে করেন
ব্যাংকের সাথে একজনের লেনদেন হয়েছে, বন্ধকি হিসাবে তার একটা বিল্ডিং, 5 তলা একটা বাড়ি বন্ধকি রাখা হয়েছে ব্যাংকের কাছে। এখন ঋণ তো পরিশোধ করতেছে, কিছুদিন পরে ওই যে যে গ্রাহক আছে, দেনাদার আছে, উনি কি করলো, ওই বিল্ডিং এ ধরেন একটা, ওই যে জুয়া খেলে না, জুয়ার জুয়ার জন্য বা মানে অনৈতিক কোনো কাজের জন্য একটা তালা খালি করে ফেললো, যে এই তালায় জুয়া খেলাবো, কারণ জুয়া খেললে অনেক টাকা আসবে, শরিয়া বিরোধী কাজ। অথবা সে কি করলো, বিল্ডিং এর নিচে কোনো একটা জায়গায় ধরেন একটু ভেঙে খালি করে অন্য একটা কাজ করতেছে, যার জন্য একটু ভাঙার প্রয়োজন হয়েছে। তো এই যে দুইটা কাজ করলো, আমি উদাহরণের জন্য বলতেছি বোঝার জন্য, দুইটা কাজ যে করলো, একটা কাজ হচ্ছে ওই যে জুয়ার ইয়া খুলে দিছে, আড্ডাখানা খুলে দিছে। তো জুয়ার আড্ডাখানা খোলার কারণে কি ক্ষতি হইতে পারে, পুলিশ এসে বলতে পারে না যে বাড়িটাকে সিজ করে দেওয়া হয়েছে, এই বাড়িটার তোমার ইয়াতে নাই, তুমি এনে অনৈতিক কাজ করছো, এটা বলতে পারে, আইনি একটা বাধা আসতে পারে। দ্বিতীয় যেটা করছে, ওই যে নিচতলা এক এক অংশ ভেঙে তার একটা দোকান করছে বা কিছু একটা করছে, এই দুইটা কাজ করার কারণে এই বাড়িটার ক্ষতি হয়েছে। পুলিশ নিয়ে গেলে তো বাড়ি আর পাবে না, সরকার যদি বাজেয়াপ্ত করে ফেলে অনৈতিক কাজের জন্য, অথবা হচ্ছে ওই যে ভেঙে ফেলছে, যার কারণে বাড়ির দাম ছিল 5 কোটি টাকা, হয়ে গেছে মনে করেন 4.5 কোটি টাকা, বাড়ির মূল্য কমে গেছে। তো এই দুইটা কারণে কিন্তু বাড়ির ক্ষতি হইতেছে। তো বাড়ির ক্ষতি হইলে এটার সাথে ব্যাংকের সম্পৃক্ততা কি? এই বাড়ি তো ব্যাংকের না, বাড়ি হচ্ছে দেনাদারের। না, এখানে সম্পৃক্ততা আছে। ব্যাংক বলবে যে ঠিক আছে, বাড়ির মালিক তুমি, এটা ঠিক আছো, কিন্তু আমি তো তোমাকে ঋণ দিয়েছি, ঋণের এগেনস্টে, ঋণের বিপরীতে এই বাড়িটা বন্ধক রাখা হয়েছে। আজকে যদি তুমি ঋণ পরিশোধে ব্যর্থ হও, আর পুলিশ এসে যদি এই বাড়িটা নিয়ে যায়, এটা যদি সিজ করে দেওয়া হয়, অথবা হচ্ছে তোমার এই যে ভেঙে ফেলতেছো, এটার কারণে যদি তোমার বাড়ির মূল্য কমে যায়, তাহলে তুমি ঋণ পরিশোধে ব্যর্থ হলে আমি তোমার বাড়ি থেকে এই ঋণটা কিভাবে উসুল করব? আমি তো পারবো না। মূলত পক্ষে আমার ক্ষতি হচ্ছে, আমি ঋণ দিয়েছি, হ্যাঁ তুমি মালিক ঠিক আছে, কিন্তু এখানে ক্ষতিটা আমার সাথে যুক্ত। তাহলে ব্যাংক আর বিলম্ব না করে এখনই যে আইনি সহায়তা চাইতে পারবে, যে আমার অবস্থা হচ্ছে এরকম, এই অবস্থায় বন্ধকি সম্পত্তি সুরক্ষায় আমার আইনি ব্যবস্থা দরকার, এইটা ব্যাংকের জন্য চাওয়া যাচ্ছে। কারণ বন্ধকি বস্তু যদি নষ্ট হয়ে যায়, তাহলে ঋণ পরিশোধে ব্যর্থ হলে ঋণ পরিশোধ কিভাবে করবে বন্ধকি বস্তু ছাড়া, তাই না? এই জন্য ব্যাংকে এই অধিকার দেওয়া হয়েছে যে এখনই যে সে আইনি ব্যবস্থা নিতে পারবে, এই কথাটা এখানে বলা হয়েছে। ঠিক আছে, আপনার পরবর্তীতে পড়লে বুঝে যাবেন বন্ধকি সম্পত্তি সুরক্ষায় আইনি ব্যবস্থা। আচ্ছা, তারপরে দেখেন জামানতবিহীন পাওনাদারের উপর অগ্রাধিকার। দুই ধরনের পাওনাদার থাকে, তাই না? একটা হচ্ছে যার বিপরীতে জামানত রাখা হয়েছে, বন্ধকি রাখা হয়েছে বা গ্যারান্টর রাখা হয়েছে, আরেকজনের ঋণের বিপরীতে এগুলো কিছু রাখা হয় নাই। তাহলে যার ঋণের বিপরীতে বন্ধকি রাখা আছে বা গ্যারান্টর রাখা আছে, জামানত রাখা আছে, তাকে অগ্রাধিকার দেওয়া হবে যার বিপরীতে কিছু নাই। অর্থাৎ টাকা যখন ভাগ করবে, তখন যার বিপরীতে বন্ধকি রাখা আছে তাকে আগে বুঝাই দেওয়া হবে, পরে হচ্ছে যে যারটা হচ্ছে বন্ধকি নাই, কোনো সিকিউরিটি নাই, তাদেরকে বোঝানো হবে। ঠিক আছে, তারপর সর্বশেষ দেখেন বলা হচ্ছে দেউলিয়াত্ব অবলুপ্তির ক্ষেত্রে বিশেষ অধিকার। আচ্ছা, এখানে উদাহরণ দিয়ে আমি বুঝাই, বাকিটা আপনারা পরে বুঝে নিন। ধরেন একটা কোম্পানি বা প্রতিষ্ঠান ব্যাংক দেউলিয়া হয়ে গেছে বা ব্যাংক্রাপসি হয়ে গেছে। এখন ব্যাংক্রাপসি হয়ে গেলে কেউ এসে তো এটা লিকুইডেশন করবে। লিকুইডেশন বলতে এসে ওই যে ওগুলোকে, তার যে পণ্যগুলো আছে ওই পণ্যগুলোকে নিলামে তোলা হবে, নিলামে তোলার পরে ওটা বিক্রি করবে। তো এই যে নিলামে তুলবে যে কোম্পানি, এই কোম্পানির খরচটা সবার আগে দিতে হবে। এখন আপনি বলতে পারেন যে কোম্পানি তুমি আসলা সবার পরে, তোমাকে কেন সবার আগে দিবে? হ্যাঁ, তাকেই সবার আগে দিতে হবে। কেন? সে যদি দেখে যে আমি এখানে কাজ করলে আমি টাকা না পাওয়ার সম্ভাবনা আছে, সে তো কাজই করবে না। তাহলে এই যে যে সম্পত্তি আছে এগুলো তো লিকুইডেশন করা হবে না, আপনারা আর পাবেনই না। এই জন্য তাকে আগে দিতে হবে, যে ভাই তোমাকে আগে দিতেছি, তোমার খরচ তুমি আগে নাও, নিয়ে বাকি যা থাকে ওগুলো আমাদের ভিতর
ভাগ করে দাও। তাহলে এই যে কস্ট অফ লিকুইডেশন সার্ভিস যেটা, এটা সবার উপরে রাখতে হবে, ঠিক আছে? তাহলে এই ছিল আজকের পড়া। আমরা কি পড়লাম? জামানত, কিছু সাধারণ নিয়মাবলী পড়েছি, তারপরে এখানে পার্সোনাল গ্যারান্টি নিয়ে কথা বলেছি, তারপরে মর্গেজ নিয়ে বা রেহেন নিয়ে কথা বলেছি, তারপরে জামানতের উদ্দেশ্যে কিছু বিশেষ ক্ষেত্র আমরা পড়েছি, সর্বশেষ আমরা সমসাময়িক এবং আধুনিক কিছু প্রয়োগ পড়েছি।